আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি কনসলিডেটেড স্টেটমেন্টের লেকচার 2 শুরু করতে যাচ্ছি। আমি গত ক্লাসে কিছু রুলস লিখে দিয়েছিলাম। আজকে আমি শেখাবো কিভাবে তোমরা অঙ্কের সমাধান করবে। আজকের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা যদি মাথায় রাখো তাহলে যে কোনো অঙ্কের সমাধান করতে পারবে। তাহলে আমরা দেখি আমরা কিভাবে অঙ্কের সমাধান করব। তো আগে জানা দরকার যে আমাদের প্রশ্নে কি দেয়া থাকবে। দুটি কোম্পানির ব্যালেন্স শিট কিছু অ্যাডজাস্টমেন্টস। তোমাকে দুইটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানির, একটা সাবসিডিয়ারি কোম্পানির, এবং তার সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। অ্যাডজাস্টমেন্টের সাহায্যে তুমি জানতে পারবে যে তাদের সাথে যে লেনদেনগুলো ছিল বা অমীমাংসিত বিষয়গুলো ছিল কিভাবে তা মীমাংসা করা হবে। তাহলে আগে আমরা দেখব দুটো ব্যালেন্স শিট দেওয়া থাকবে এবং কিছু অ্যাডজাস্টমেন্ট। আগে ব্যালেন্স শিট, আমরা ব্যালেন্স শিটগুলো কিভাবে পোস্টিং দিব সেটা নিয়ে আলোচনা করব। আগে কিভাবে ব্যালেন্স শিট পোস্টিং দিবে। বলেছি দুইটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, একটা হোল্ডিং কোম্পানির, একটা সাবসিডিয়ারি কোম্পানির। তোমাকে মনে রাখতে হবে যে তুমি হোল্ডিং কোম্পানি, তুমি সাবসিডিয়ারি কোম্পানিকে কিনে নিচ্ছ মানে সাবসিডিয়ারি কোম্পানির 50%-এর বেশি শেয়ার কিনে নিচ্ছ। ফলে ভাগাভাগি হবে সাবসিডিয়ারি কোম্পানি। তোমার কোম্পানি যেমন ছিল তেমনই থাকবে, বরং তোমার কোম্পানির সাথে সাবসিডিয়ারি কোম্পানির অ্যাসেট এবং লায়াবিলিটি গুলো যুক্ত হবে। আমরা ভাগ করব বা বন্টন করব সাবসিডিয়ারি কোম্পানির সঞ্চয়, ক্যাপিটাল, প্রফিট, এগুলো। তার মানে আমরা আগে সাবসিডিয়ারি কোম্পানি থেকেই দেখে সিদ্ধান্ত নিব আমাদের কি করতে হবে। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে তুমি সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার কিনেছো, কেনার সময় নিশ্চয়ই কিছু টাকা দিয়েছো, যার নাম হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট। আর কস্ট অফ ইনভেস্টমেন্ট এই শব্দটা হোল্ডিং কোম্পানির ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে লেখা থাকবে এবং এটা দিয়েই তুমি শুরু করবে। প্রথমে হোল্ডিং কোম্পানির ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে দেখো যে তুমি সাবসিডিয়ারি কোম্পানির কতটুকু শেয়ার কিনেছো, সেটা দেখবে। শেয়ার ক্রয়ের পরিমাণ দেখে ডিগ্রি অফ কন্ট্রোল নির্ণয় করো। তুমি যে পরিমাণ শেয়ার কিনেছো সেই শেয়ারের পরিমাণ দেখে বা সংখ্যা দেখে ডিগ্রি অফ কন্ট্রোল নির্ণয় করো। এবং শেয়ার ক্রয়ের সময় যে টাকা দিয়েছো তার নাম হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট।
এটা হোল্ডিং কোম্পানির অ্যাসেট দিকে দেখতে পাবে, লেখা থাকবে শেয়ারস অফ এস লিমিটেড এই নামে। হোল্ডিং কোম্পানি শেয়ার ক্রয় করে সাবসিডিয়ারি কোম্পানিকে যে অর্থ প্রদান করেছে তার নাম কস্ট অফ ইনভেস্টমেন্ট। এটাকে গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে পোস্টিং দাও। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ তুমি দেখবে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কি পরিমাণ শেয়ার কিনেছে এবং সেটা দেখে ডিগ্রি অফ কন্ট্রোল নির্ণয় করবে। এরপর হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে শেয়ার ক্রয় বাবদ যে টাকা দিয়েছে তার নাম হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট। এটাকে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে পোস্টিং দাও। আর এটা পাওয়া যাবে কোন দিকে? অ্যাসেট দিকে। তাহলে আমরা অ্যাসেট দিকটা আমরা সমাপ্ত করে নিই। তাহলে অ্যাসেট দিকের প্রথম আইটেম যেটা পোস্টিং দিবে গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে, তার নাম হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট। এরপরে হোল্ডিং কোম্পানির এবং সাবসিডিয়ারি কোম্পানির যে সকল অ্যাসেট আছে, অবশিষ্ট সকল অ্যাসেট, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির অবশিষ্ট সকল অ্যাসেট কনসলিডেটেড স্টেটমেন্টের অ্যাসেট দিকে যোগ করে বসাও। এরপর হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির যাবতীয় অ্যাসেটগুলি যোগ করে consolidated স্টেটমেন্টের অ্যাসেট দিকে পোস্টিং দাও। তাহলে অ্যাসেট দিকের যে সমস্ত আইটেম থাকবে সেগুলো দুই জায়গায় পোস্টিং দিতে হবে। প্রথমটা হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট কে গুডউইল এবং ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে পোস্টিং দাও। বাকি সকল অ্যাসেটগুলো হোল্ডিং কোম্পানির এবং সাবসিডিয়ারি কোম্পানির বাকি অ্যাসেটগুলো কনসলিডেটেড স্টেটমেন্টের অ্যাসেট দিকে পোস্টিং দাও। আর কনসলিডেটেড স্টেটমেন্টের অ্যাসেট দিকে পোস্টিং দিতে গিয়ে দেখবে যে কিছু কিছু অ্যাসেট আছে যাদের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, সেগুলো ইনার কলামে পোস্টিং দিবে।
নোট যে সকল অ্যাসেট এর জন্য অ্যাডজাস্টমেন্ট থাকবে তা ইনার কলাম এ পোস্টিং দিবে। যে সমস্ত অ্যাসেটের জন্য অ্যাডজাস্টমেন্ট থাকবে তা ইনার কলামে পোস্টিং দিবে, কেননা আমরা যখন অ্যাডজাস্টমেন্ট গুলো দেখব তখন তার সাথে যোগ বিয়োগের কাজটা সারতে হবে। তুমি যদি আগে থেকে বাইরে পোস্টিং দিয়ে রাখো তাহলে কাটাকাটি করে আবার ভিতরে পোস্টিং দিয়ে অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। এখানে বলি সাধারণত ডেটর্স যাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল, স্টক বলা হয় ইনভেন্টরি, নোটস রিসিভেবল, এর আরেকটা নাম হচ্ছে বিলস রিসিভেবল, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাশ ইন হ্যান্ড ইত্যাদি আইটেম এর সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। তাহলে আমাদের কাদের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে? ডেটর্স বা অ্যাকাউন্টস রিসিভেবল, স্টক বা ইনভেন্টরি, নোটস রিসিভেবল বা বিলস রিসিভেবল, কারেন্ট অ্যাসেট এবং ক্যাশ ইন হ্যান্ড। আমি অনেকগুলো আইটেম লিখেছি, তবে সাধারণত 3 থেকে 4টে, তার চেয়ে বেশি আইটেমে অ্যাডজাস্টমেন্ট থাকে না। তবে কয়টা থাকবে পরীক্ষার প্রশ্ন দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং তুমি পরীক্ষার প্রশ্ন দেখেই টিক চিহ্ন দিয়ে বা দাগিয়ে নিয়ে সে সমস্ত আইটেম ইনার কলামে পোস্টিং দিবে, সে সমস্ত আইটেম ইনার কলামে পোস্টিং দিবে যেগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। এটা পরীক্ষার প্রশ্ন দেখে সিদ্ধান্ত নিতে হবে। তো যা হোক, আমাদের কথা ছিল আমরা অ্যাসেট দিকটা পোস্টিং দিব। অ্যাসেট দিকে প্রথম আইটেম আমরা গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে পোস্টিং দিব, কস্ট অফ ইনভেস্টমেন্টকে, আর বাকি অ্যাসেট গুলো কনসলিডেটেড স্টেটমেন্টের অ্যাসেট দিকে যোগ করে বসাবো। যাদের সাথে সমন্বয় থাকবে সেগুলো আমরা ইনার কলামে পোস্টিং দেব। এবার লায়াবিলিটি, এবার আমরা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইড পোস্টিং দিব। ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইড এটা একটু অপেক্ষাকৃত জটিল, তবে কোনো সমস্যা থাকবে না তোমরা মনোযোগ দিলে। খেয়াল করো, ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে কি কি থাকে? ক্যাপিটাল থাকে, রিজার্ভ থাকে, প্রফিট থাকে এবং অন্যান্য লায়াবিলিটি গুলো থাকে। তাহলে আমরা আগে আমি বলেছি যে আমরাও সাবসিডিয়ারি কোম্পানিকে ভাগাভাগি করছি। কাকে ভাগাভাগি করছি? সাবসিডিয়ারি কোম্পানিকে। ফলে ডিভাইড হবে সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং না। এবং তার সাথে আরো বলে রাখি যে কোনো অ্যাসেট বা কোনো লায়াবিলিটি ডিভাইড হবে না, ডিভাইড হতে পারে ক্যাপিটাল, রিজার্ভ এবং প্রফিট। তাহলে আমরা দেখি সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ,
বা রিজার্ভ ফান্ড এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট এগুলি বাদে বাকি যে আইটেমগুলি থাকবে তা consolidated statement এর লায়াবিলিটি দিকে চোখ করে বসাবে। তবে যাদের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকবে তা ইনার কলামে বসাবে। সাধারণত accounts payable, creditors, notes payable, bills payable, current account, loan account, debenture এবং অবশ্যই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এর সাথে অ্যাডজাস্টমেন্ট থাকে। তাহলে আমি আবার বলছি, সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট এগুলি বাদে বাকি যে সকল আইটেমগুলি থাকবে তা কনসলিডেটেড স্টেটমেন্টের লায়াবিলিটির দিকে যোগ করে বসাবে। তবে যাদের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকবে তা ইনার কলামে বসাবে। অ্যাডজাস্টমেন্ট কার সাথে সমন্বয় থাকবে? সাধারণত অ্যাকাউন্টস পেয়েবল, এর আরেকটা নাম ক্রেডিটর্স, নোটস পেয়েবল, এর আরেকটা নাম বিলস পেয়েবল, কারেন্ট লায়াবিলিটি, লোন অ্যাকাউন্ট, ডিবেঞ্চার এবং অবশ্যই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকে। তার মানে কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলেও প্রফিট অ্যান্ড লসের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকে, প্রফিট অ্যান্ড লসের সাথে। তাহলে আমরা আর কার কার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে তা অ্যাডজাস্টমেন্ট পড়ে বা অঙ্কটা পড়ে সিদ্ধান্ত নিয়ে ইনার কলামে পোস্টিং দেব। তাহলে আমি বলছি যে শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এগুলি বাদে বাকিগুলো পোস্টিং দিতে হবে। তাহলে এগুলো কোথায় পোস্টিং দিবে? শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ এবং প্রফিট
and loss account K, minority interest নির্ণয় ছকে বসিয়ে ডিগ্রি of control অনুযায়ী H লিমিটেড এবং S লিমিটেড এর মধ্যে ভাগ করে দাও। তাহলে এটা আমরা এই তিনটা জিনিস মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় ছকে ডিগ্রি অফ কন্ট্রোল অনুযায়ী এইচ লিমিটেড এবং এস লিমিটেড এর মধ্যে ভাগ করে দিব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বা সবচেয়ে জটিল বিষয় হচ্ছে আমরা যখন জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন ভাগ করব তখন এই ভাগ করার জন্য আমরা দেখব যে কতটুকু শেয়ার কেনার আগের, কতটুকু শেয়ার কেনার পরের। নোট, জেনারেল রিজার্ভ এবং প্রফিট and loss account ভাগ করার সময় দেখতে হবে তার মধ্যে শেয়ার কেনার ক্রয়ের পূর্ববর্তী এবং শেয়ার ক্রয়ের পরবর্তী অংশ কতটুকু। শেয়ার ক্রয়ের পূর্ববর্তী প্রফিট বা রিজার্ভকে প্রি অ্যাকুইজিশন এবং পরবর্তী অংশ কে পোস্ট অ্যাকুইজিশন নামে আলাদা করো। হোল্ডিং কোম্পানির এই অংশটুকু সবচেয়ে ইম্পর্টেন্ট, খুঁজে বের করা প্রি অ্যাকুইজিশন কতটুকু, পোস্ট অ্যাকুইজিশন কতটুকু। কেননা প্রি অ্যাকুইজিশনের সাহায্যে আমরা খুঁজে বের করব গুডউইল বা ক্যাপিটালিজম। এবার আমরা অ্যাডজাস্টমেন্টগুলো পোস্টিং দিব। অ্যাডজাস্টমেন্টগুলো তোমরা জানো ব্যালেন্স শিটে দুই দিক মিলানো থাকে, সুতরাং একবার পোস্টিং দিলেই চলে।
কিন্তু অ্যাডজাস্টমেন্টের আইটেমগুলো আমাদের ন্যূনতম 2বার পোস্টিং দিতে হবে। যদি 2বার পোস্টিং না দেই তাহলে আমাদের স্টেটমেন্ট মিলবে না। তাহলে অ্যাডজাস্টমেন্ট সাধারণত কি কি থাকে? প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট। এটা নির্ণয় করে consolidated স্টেটমেন্টে স্টক বা ইনভেন্টরি থেকে বিয়োগ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে বিয়োগ করতে হয়। তাহলে প্রভিশন ফর আনলেস প্রফিট নির্ণয় করে কনসলিডেটেড স্টেটমেন্টে স্টক বা ইনভেন্টরি থেকে বিয়োগ করতে হবে এবং প্রফিট আর লস অ্যাকাউন্ট থেকে বিয়োগ করতে হবে। তবে এটা নির্ণয়ের জন্য 2টা পদ্ধতি আছে। অন কস্ট, অন সেলস পার্সেন্টেজ। যদি বলে 20% তাহলে লিখো ক্লোজিং স্টক ইনটু 20/120 ক্লোজিং স্টক 20/100। যদি বলে 25% closing stock 25/125 closing stock 25/100। অর্থাৎ অন কস্ট বলা হলে 100 সাথে ওই পার্সেন্টেজটা যোগ করে দিতে হবে, কিন্তু অন সেলস বলা হলে নিচে 100 থাকবে। তো এই পদ্ধতিতে আমরা প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট নির্ণয় করে স্টক থেকে এবং প্রফিট আর লস অ্যাকাউন্ট থেকে বাদ দেব। এরপর হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে শেয়ার ক্রয় পূর্ববর্তী কোনো দেনা পাওনা থাকলে তা অবলোকন করতে হবে। হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে, ধরো তুমি হোল্ডিং কোম্পানি, আমি সাবসিডিয়ারি কোম্পানি। আমরা যখন আলাদা ছিলাম আমি তোমার কাছে কিছু লোন নিয়েছিলাম। আমি আবার বলছি, ধরো তুমি হোল্ডিং কোম্পানি, আমি সাবসিডিয়ারি কোম্পানি। আমরা যখন আলাদা ছিলাম তখন আমি তোমার কাছে কিছু লোন নিয়েছিলাম। এইটা আমার ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকে ছিল আর তোমার ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে ছিল।
এখন তুমি আমার কোম্পানি কিনে নিয়েছো, ফলে আমার কোম্পানির যাবতীয় লায়াবিলিটি তোমার কাছে চলে গেছে। আর তুমি যদি বলো যে আপনি আপনার পূর্বের দায় পরিশোধ করেন, তাহলে আমি তা পরিশোধ করব না। কেননা তুমি যখন আমার কোম্পানি কেনার প্রস্তাব দাও, তখন আমাকে দেখে আমার কোম্পানি কিনোনি। আমি আবার বলছি, তুমি যখন আমার কোম্পানি কেনার প্রস্তাব আমাকে দিয়েছিলে, আমাকে দেখে না, আমার কোম্পানি দেখে, আমার কোম্পানির যাবতীয় অ্যাসেট এবং লায়াবিলিটি দেখে। আমার কোম্পানি কেনার যখন প্রস্তাব দাও, তখন আমি আমার ব্যালেন্স শিট তোমাকে দেখিয়েছিলাম, এবং সেই ব্যালেন্স শিটে একটা লায়াবিলিটি ছিল, যে লায়াবিলিটি তুমি আমার কাছে টাকা পেতে। অর্থাৎ আমার কোম্পানির যাবতীয় অ্যাসেট এবং লায়াবিলিটি বিশ্লেষণ করে, তুমি সিদ্ধান্ত নিয়েছো যে আমার কোম্পানির শেয়ার কিনে তুমি আমাকে এত টাকা দিবে। অর্থাৎ তুমি জেনে শুনে আমার কোম্পানি কিনেছো, যে আমার কোম্পানির দায় ছিল, দায় দেখেই তুমি সিদ্ধান্ত নিয়েছো। সুতরাং এখন যদি বলো যে আপনি আপনার পূর্ববর্তী দেনা বা পূর্ববর্তী লায়াবিলিটি পরিশোধ করেন, আমি কখনোই পরিশোধ করব না। আমার লায়াবিলিটি অটোমেটিক্যালি তোমার লায়াবিলিটি, আর আমার অ্যাসেট তোমার অ্যাসেট। অর্থাৎ তোমার ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে যে আমার নামে বা আমার কাছে টাকা পেতে অ্যাসেট ছিল, সে অ্যাসেটটা উদ্ধার হবে না, আর আমি আমার লায়াবিলিটি পরিশোধ করব না। ফলে আমাদের মধ্যে যে পূর্ববর্তী দেনা পাওনা ছিল, তার মানে তোমার অ্যাসেট আমার লায়াবিলিটি, এটা কোনোটাই আদায় হবে না বা পরিশোধ হবে না। এটা অবলোকন করতে হবে, হিসাব থেকে বাদ দিতে হবে। এই লায়াবিলিটি এবং অ্যাসেট গুলো কোথায় থাকবে? এই লায়াবিলিটি এবং অ্যাসেট গুলো সাধারণত থাকে অ্যাকাউন্টস রিসিভেবল, ডেটর্স এবং অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিটর্স এর মধ্যে। এটা মিউচুয়াল ইনডেটেডনেস নামে অবলোকন করবে। নোটস রিসিভেবল, এর আরেকটা নাম বিলস রিসিভেবল, নোটস পেয়েবল, এটা মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স নামে অবলোকন করবে। লোন অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ডেট, ডিবেঞ্চার, এগুলি মিউচুয়াল সেট অফ নামে অবলোকন করবে। তাহলে তোমার সাথে আমার দেনা পাওনা থাকতে পারে অ্যাকাউন্টস রিসিভেবলের মধ্যে। আমার যদি অ্যাকাউন্টস রিসিভেবল হয়, তোমার জন্য পেয়েবল, আর তোমার জন্য রিসিভেবল হলে আমার জন্য পেয়েবল। নোটস রিসিভেবল, নোটস পেয়েবল, আমার জন্য রিসিভেবল হলে তোমার জন্য পেয়েবল, তোমার জন্য রিসিভেবল হলে আমার জন্য পেয়েবল। আর বাকিগুলো লোন অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ডেট, ডিবেঞ্চার, এইগুলো স্বতন্ত্র নামে, এই নামেই থাকে। অ্যাকাউন্টস রিসিভেবল বা অ্যাকাউন্টস পেয়েবল, এইগুলো মিউচুয়াল ইনডেটেডনেস নামে অবলম্বন করবে। মিউচুয়াল ইনডেটেডনেস নামে, ডেট মানে ঋণ। তুমি আমার কাছে বাকিতে পণ্য বিক্রি করেছিলে,
তুমি ডেটর্স, আমি ছিলাম ক্রেডিটর্স। তুমি আমাকে ঋণ দিয়েছিলে ডেট, ডেট থেকে ইনডেটেডনেস, বিলস রিসিভেবল বা বিলস পেয়েবল বা নোটস রিসিভেবল বা নোটস পেয়েবল। বিলস বা নোটস মানে হচ্ছে এটা স্বীকৃতি, স্বীকৃতি। তুমি ঋণের পরিবর্তে একটা লিখিত দলিল দিয়েছিলে, লিখিত স্বীকৃতি দিয়েছিলে, যার নাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স, যার নাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এই জন্য আমরা এটা মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স নামে অবলোকন করব, মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স নামে। আর বাদ বাকিগুলো আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে লোন অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ডেট, ডিবেঞ্চার, এগুলো আলোচনা সাপেক্ষে অবলোকন করা হয়। এই জন্য আমরা বলবো মিউচুয়াল সেট অফ। ম্যাক্সিমাম বইয়ে, ম্যাক্সিমাম বইয়ে এই শব্দটা লেখা আছে, তবে আমি মনে করি এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাকাউন্টস রিসিভেবল এবং পেয়েবলের ক্ষেত্রে মিউচুয়াল ইনডেটেডনেস, নোটস রিসিভেবল, নোটস পেয়েবলের ক্ষেত্রে মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স, কেননা নোটস বা বিলস এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স, স্বীকৃতি। ডেটর্স এবং ক্রেডিটর্স এটা হচ্ছে ডেট, ডেট থেকে ইনডেটেডনেস। আর বাদ বাকিগুলো হচ্ছে মিউচুয়াল সেট অফ। এই শব্দগুলো অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমি ব্যবহার করি। কেউ কেউ সবগুলোকে মিউচুয়াল সেট অফ নামে ব্যবহার করেছে, সেক্ষেত্রে আমার বলার কিছু নেই। আর আমি বলছি যে তোমাদের কনসলিডেটেড স্টেটমেন্টে যখন করবে তখন অ্যাডজাস্টমেন্ট থাকবে, প্রথমে প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট নামে, আরেকটা থাকবে নিজেদের মধ্যে দেনা পাওনা। এরপরে ক্যাশ ইন ট্রানজিট, তোমার কাছে আমি কিছু টাকা পেতাম বা আমার কাছে তুমি কিছু টাকা পেতে। ধরো তুমি যেহেতু হোল্ডিং কোম্পানি, তুমি আমার কাছে কিছু টাকা পেতে, তুমি আমাকে ঋণ দিয়েছিলা, ধরো লোন দিয়েছিলে আমাকে 5,000 টাকা। তুমি যখন আমাকে লোন দিয়েছিলে তখন তোমার অ্যাসেট দিকে লেখা ছিল লোন টু মিস্টার অমুক, তোমার অ্যাসেট দিকে লেখা ছিল, আর আমার লায়াবিলিটি দিকে লেখা ছিল লোন ফ্রম মিস্টার সামওয়ান। তো তুমি আমাকে লোন দিয়েছিলে, তোমার জন্য অ্যাসেট, আমার জন্য লায়াবিলিটি। 5,000 টাকা লোন দিয়েছিলে, আমি 2,000 টাকা তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমি পাঠিয়েছি ধরো 31শে ডিসেম্বর, এটা তুমি এখন হাতে পাওনি, তার মানে এই টাকাটা পথের মধ্যে আছে, একে বলা হয় ক্যাশ ইন ট্রানজিট। তাহলে এই ক্যাশ ইন ট্রানজিট যদি থাকে তাহলে এটা করতে হবে যে উদ্দেশ্যে বা যে আইটেমের জন্য টাকা পাঠানো হয়েছে, লোনের জন্য হোক, কারেন্ট অ্যাকাউন্টের জন্য হোক, ডেটের জন্য হোক, যার জন্য পাঠানো হয়েছে সেখান থেকে বিয়োগ করতে হবে এবং ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন হ্যান্ডের সাথে যোগ করতে হবে। তাহলে এটা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হতে বিয়োগ করতে হবে এবং ক্যাশ ইন হ্যান্ডের সাথে যোগ করতে হবে। কেউ কেউ এটা আলাদা হেডিং এ দেখিয়ে থাকেন। তাহলে যদি ক্যাশ ইন হ্যান্ড থাকে, ক্যাশ ইন ট্রানজিট থাকে, তাহলে আমরা
সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হতে অ্যাসেট দিকে বিয়োগ করতে হবে। যদি কারেন্ট অ্যাকাউন্টে থেকে কারেন্ট অ্যাকাউন্ট থেকে বিয়োগ করব, ডেট থেকে ডেট বিয়োগ করব, লোন থেকে হলে লোন থেকে বিয়োগ করব, ডিবেঞ্চার থেকে হলে ডিবেঞ্চার থেকে বিয়োগ করব, এবং ক্যাশ ইন হ্যান্ডের সাথে যোগ করতে হবে। তবে কেউ কেউ এটা আলাদাভাবে দেখিয়ে থাকেন, এটা দুইভাবে অ্যাপ্রোপ্রিয়েট, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন পর্যন্ত খুঁজে পেলাম একটা, দুইটা, তিনটা অ্যাডজাস্টমেন্ট খুঁজে পেয়েছি। এগুলোকে এ বি সি বললে ভালো হয়। এ বি সি বললেই ভালো হয়। যাক, তাহলে আমরা খুঁজে পেয়েছি 1 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, 3 নাম্বার অ্যাডজাস্টমেন্ট। আর খুঁটিনাটি দু একটা বিষয় আছে যেগুলো আমরা অঙ্ক করার সময় বলে থাকবো। তো সাধারণত আমাদের এগুলো হচ্ছে মেজর পোর্শন অফ অ্যাডজাস্টমেন্ট, আর কিছু থাকতে পারে অ্যাসেট আন্ডার ভ্যালুড, ওভার ভ্যালুড, এটসেট্রা থাকতে পারে। যেমন ফিক্সড অ্যাসেট আন্ডার ভ্যালুড, অর্থাৎ ফিক্সড অ্যাসেট মূল্য কম লেখা হয়েছে, তাহলে এটা ফিক্সড অ্যাসেট এর সাথে যোগ এবং প্রি অ্যাকুইজিশন প্রফিট। ফিক্সড অ্যাসেট ওভার ভ্যালুড, এটা ফিক্সড অ্যাসেট হতে বিয়োগ এবং প্রি অ্যাকুইজিশন লস। তাহলে এরকম কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। আর ফাইনালি ডিভিডেন্ড সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট। হোল্ডিং কোম্পানি আরেকটা পোর্শন আছে ডিভিডেন্ড, যেটা অপেক্ষাকৃত জটিল। তো এটা নিয়ে আমরা ডিভিডেন্ড সেকশনে বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত অঙ্কে ডিভিডেন্ড থাকবে তখন আলোচনা করব। তবে সংক্ষেপে একটু বলে নিই যে ডিভিডেন্ড দুই বছরের হয়। এক হচ্ছে লাস্ট ইয়ার, একটা হচ্ছে কারেন্ট ইয়ার। লাস্ট ইয়ার only for S Limited, current year for H Limited and S Limited both. আমাদের ডিভিডেন্ড থাকতে পারে গত বছরের এবং চলতি বছরের। গত বছরের ডিভিডেন্ড শুধুমাত্র সাবসিডি কোম্পানির জন্য প্রযোজ্য হবে, আর কারেন্ট ইয়ার ডিভিডেন্ড হোল্ডিং কোম্পানি এবং সাবসিডি কোম্পানি উভয়ের জন্য প্রযোজ্য হবে। এটা বিগত বছরের প্রফিট অ্যান্ড লস হতে বাদ দিতে হবে এস লিমিটেডের। এটা লাস্ট ইয়ার প্রফিট, সাবসিডি কোম্পানির যদি লাস্ট ইয়ার প্রফিট থেকে ডিভিডেন্ড দেওয়া হয়, ডিভিডেন্ড পেইড, এটা বিগত বছরের প্রফিট আর লস হতে বাদ দিতে হবে। এটা অবশ্যই এস লিমিটেডের।
কস্ট অফ ইনভেস্টমেন্ট হতে বাদ দিতে হবে। গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে। তাহলে আমি আবার বলছি, যদি ডিভিডেন্ড আমরা পেড করে থাকি বা সাবসিডি কোম্পানি যদি ডিভিডেন্ড পেড করে থাকে, গত বছরের ডিভিডেন্ড অনলি গত বছরের ডিভিডেন্ড শুধুমাত্র সাবসিডি কোম্পানির জন্য প্রযোজ্য হবে। আমরা এটা কি করব, বিগত বছরের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে বাদ দিব। এটা অবশ্যই সাবসিডি কোম্পানির বিগত বছরের প্রফিট এন্ড লস থেকে বাদ দিব, এবং কস্ট অফ ইনভেস্টমেন্ট থেকে বাদ দিতে হবে, এবং কস্ট অফ ইনভেস্টমেন্ট থেকে বাদ দিতে হবে গুডউইল এবং ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে। এটা আরেকটু বিস্তারিত বলি। হোল্ডিং কোম্পানির অংশ, এর মধ্যে যেটা হোল্ডিং কোম্পানির অংশ হবে, অর্থাৎ হোল্ডিং কোম্পানি যে পরিমাণ শেয়ার কিনবে ওই অংশ দিয়ে ভাগ করলে হোল্ডিং কোম্পানির অংশ গুডউইল এবং বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে কস্ট অফ ইনভেস্টমেন্ট হতে বাদ দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। এরপরে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড। কারেন্ট ইয়ার ডিভিডেন্ড সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি এস লিমিটেডের কারেন্ট ইয়ার প্রফিট হতে বাদ দাও। হোল্ডিং কোম্পানির অংশ হোল্ডিং এইচ লিমিটেডের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এর সাথে যোগ করো। সাব এস লিমিটেডের অংশ ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে বসাও। হোল্ডিং এইচ লিমিটেডের পিএল হতে বাদ দাও ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে
পোস্টিং দাও। তাহলে ডিভিডেন্ড নিয়ে আমি বিস্তারিত লিখে দিয়েছি। ডিভিডেন্ড সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট, ডিভিডেন্ড পেড লাস্ট ইয়ার, কারেন্ট ইয়ার। লাস্ট ইয়ার ডিভিডেন্ড শুধুমাত্র সাবসিডি কোম্পানি দিবে। যদি সাবসিডি কোম্পানি লাস্ট ইয়ার ডিভিডেন্ড দিয়ে থাকে তাহলে হোল্ডিং কোম্পানির অংশ নির্ণয় করো, সেখান থেকে হোল্ডিং কোম্পানির অংশ নির্ণয় করো, করে হোল্ডিং কোম্পানির প্রফিট অ্যান্ড লস হতে বাদ দাও এবং হোল্ডিং কোম্পানির অংশ অর্থাৎ হোল্ডিং কোম্পানির অংশ গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে কস্ট অফ ইনভেস্টমেন্ট থেকে বাদ দাও। তাহলে বিগত বছর ডিভিডেন্ডের কাজ শেষ। এবার চলতি বছর ডিভিডেন্ড, কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, সাবসিডি কোম্পানি ডিভিডেন্ড এস লিমিটেডের কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ দাও। হোল্ডিং কোম্পানির অংশ হোল্ডিং কোম্পানির বা এইচ লিমিটেডের প্রফিট অ্যান্ড লসের সাথে যোগ করো, আর সাবসিডি কোম্পানির অংশ ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকে পোস্টিং দাও। আর হোল্ডিং কোম্পানির ডিভিডেন্ড অবশ্যই কারেন্ট ইয়ারের এইচ লিমিটেডের প্রফিট আর লস হতে বাদ দাও, অর্থাৎ হোল্ডিং কোম্পানির প্রফিট আর লস থেকে বাদ দাও এবং ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে পোস্টিং দাও। তাহলে ডিভিডেন্ডের এই হচ্ছে ঝামেলা। আর এইটা তোমরা যদি সলভ করতে পারো তাহলে হোল্ডিং কোম্পানি আর জটিল কোনো বিষয় নাই। তো শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসে যে খুব মনোযোগ দিয়ে স্টাডি করবে, আমার বলার আর কিছুই বাকি নাই, আমি শুধু কিছু অঙ্ক করে দেখাবো। তোমরা অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে কিভাবে পোস্টিং দিতে হবে, ব্যালেন্স শিট ও অ্যাডজাস্টমেন্ট, এটা দেখবে। আমি আগামী ক্লাস থেকে অঙ্ক সলভ শুরু করব। তো তোমরা ভালো থাকো এবং মনোযোগ দিয়ে স্টাডি করো। আজকের মতো আল্লাহ হাফেজ।